প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। আজকে আমাদের আলোচ্য বিষয় হবে অর্থনীতি প্রথম পত্র, মানে একাদশ দ্বাদশ শ্রেণী অর্থনীতি প্রথম পত্র নবম অধ্যায়। নবম অধ্যায়ের আলোচ্য বিষয় হচ্ছে সামগ্রিক আয় ও ব্যয়। তো দেখো, আমাদের প্রথমে জানতে হবে যে আমরা আসলে কি পড়বো আর কি পড়বো না, মানে আমাদের বাদ দেওয়া শিখতে হবে। তা বাদে তুমি যদি সারা বই সব পড়তে থাকো তাহলে দেখবে যে সব কিছুই ভুলে গেছো, কোনো কিছু ধরে রাখতে পারোনি। তো আমি মূলত ক্লাসে যেগুলো শেখাই সেটা হচ্ছে সৃজনশীলে আসার মতো টপিকগুলো। তো এই অধ্যায়ে শুধুমাত্র 2টা টপিক থেকে সৃজনশীল আসে, সেটা মূলত এক কথায় জাতীয় আয় নির্ণয়। এই একটা টপিক থেকেই সৃজনশীল আসে। এর ভিতরে 2 রকম আছে, একটা হচ্ছে জিডিপি জিএনপি নির্ণয় করা, আর একটা হচ্ছে ভারসাম্য জাতীয় আয় নির্ণয় করা। তো ভারসাম্য জাতীয় আয় নির্ণয় থেকে তোমার 90% প্রশ্ন আসবে সৃজনশীল, মানে যত সৃজনশীল তার ভিতর বেশিরভাগ আসবে ওখান থেকে, আর 2-1টা প্রশ্ন আসতে পারে ভারসাম্য জাতীয় আয় নির্ণয়। তো আমি প্রথম ক্লাসে জিডিপি জিএনপি নির্ণয় করা শেখাবো, তারপরে জাতীয় আয় নির্ণয় করা শেখাবো। এ বাদে সৃজনশীলের জন্য তোমার আর কিচ্ছু পড়া লাগবে না। আমি যে ক্লাসগুলো নিচ্ছি এইটুকু করলেই তোমার এই অধ্যায় থেকে সৃজনশীল অন্তত তুমি কমন পাবা। আর এমসিকিউ এর জন্য কোনো প্রিপারেশন নেই, সারা বই তোমার পড়তে হবে কখর জন্য। আচ্ছা, তাহলে শুরু করা যাক। তাহলে আমরা আজকে আসলে পড়বো হচ্ছে জিডিপি এবং জিএনপি নির্ণয় করা। তো আগে আমরা এই দুটোর সংজ্ঞা শিখে নিই। জিডিপি হচ্ছে গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট, মোট দেশজ উৎপাদন। এটা হচ্ছে একটা দেশের অভ্যন্তরে, একটা দেশের ভৌগোলিক সীমারেখার ভিতরে একটা নির্দিষ্ট সময়ে যে পরিমাণ দ্রব্য ও সেবা তৈরি হয় তার বাজার মূল্যকে জিডিপি বলে। তাহলে এখানে একটা শব্দ খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে একটা দেশের ভৌগোলিক সীমারেখার ভিতরে। তাহলে মনে করো যে আমেরিকার অনেক লোক বাংলাদেশে বসবাস করে, চীনের বসবাস করে, ইন্ডিয়ার বসবাস করে, তাহলে এই যে এদের যে আয়টা, এই আয়টা আমাদের জিডিপিতে অন্তর্ভুক্ত হবে। কিন্তু আমাদের যে ভাই ব্রাদার বিদেশে থাকে তাদের আয়টা জিডিপিতে অন্তর্ভুক্ত হবে না। আর জিএনপি মানে গ্রস ন্যাশনাল প্রোডাক্ট। এটা মনে রাখবা ন্যাশনালিটি বা জাতীয়তা, যাদের যাদের বাংলাদেশি জাতীয়তা আছে, বাংলাদেশি পাসপোর্ট, বাংলাদেশি এনআইডি আছে, শুধুমাত্র তাদের ইনকামকে জিএনপি বলা হয়। তার মানে সে দেশের অভ্যন্তরেও বাস করতে পারে, দেশের বাইরেও বাস করতে পারে। তার মানে একটা দেশের নাগরিক কর্তৃক যত আয় হয় সেগুলোকে একত্রে বলা হয় গ্রস ন্যাশনাল প্রোডাক্ট। তাহলে জিএনপি থেকে বাদ যাবে কি, জিএনপি থেকে বিদেশি যারা দেশে থাকে তাদের আয়টা বাদ যাবে, আবার দেশের বাইরে যারা আমাদের দেশীয় লোক থাকে তাদের আয়টা জিএনপিতে যোগ হবে। তো জিডিপি জিএনপি দুইটাই নির্ণয় করার সূত্র একই, সেটা হচ্ছে একবারে আমরা জিএনআই বলি, গ্রস ন্যাশনাল ইনকাম, সি প্লাস আই প্লাস জি প্লাস এক্স মাইনাস এম। জাতীয় আয় নির্ণয় করার সূত্রও একই এবং জিডিপি জিএনপি নির্ণয় করার সূত্র একই, কিন্তু এক জায়গায় একটু ডিফারেন্স আনতে হবে, সেটা আমি পরে শেখাচ্ছি। তাহলে এখানে সি মানে ভোগ কনজামশন, আই মানে ইনভেস্টমেন্ট বা বিনিয়োগ, জিতে গভর্নমেন্ট এক্সপেন্ডিচার বা সরকারি ব্যয়, এক্সে এক্সপোর্ট, আর এমে হচ্ছে ইম্পোর্ট। তাহলে তোমাদের প্রশ্নে মূলত এইসব তথ্যগুলো সবই দেওয়া থাকবে, তথ্যগুলো দেওয়া থাকবে, সেখান থেকে তোমাকে জাস্ট ক্যালকুলেশন করতে হবে। এই অধ্যায়টা অত্যন্ত সহজ একটা অধ্যায়। তাহলে এখানে দেখো আমি বেশ কিছু প্রশ্ন নিয়েছি, যেমন রাজশাহী বোর্ড 2022 সালে। প্রশ্নটা দেখে সহজ মনে হচ্ছে, কিন্তু তোমার বোর্ডের প্রশ্নতে কিন্তু একটু প্যাচ লাগাই দেবে। কীরকম একটু এগুলো দেখি। 22 সালে মোট 3টা প্রশ্ন এসেছে এই জিডিপি জিএনপি নির্ণয় থেকে। তাহলে ক দেশের মোট ভোগ ব্যয়, সি ইকুয়াল টু দেওয়া আছে আই ইকুয়াল টু দেওয়া আছে, জি ইকুয়াল টু সরকারি ব্যয় 10,000, আমদানি রপ্তানির তথ্য দেওয়া আছে। গ নম্বর প্রশ্নে ছিল যে ওই দেশে জাতীয় আয় নির্ণয় করো। জাতীয় আয় তাহলে আমরা কি করব, এখানে এই সূত্রে জাস্ট বসায় দেবো। সি কত, 20,000 যোগ আয় হচ্ছে 5,000 যোগ জি হচ্ছে 10,000 যোগ এক্স মাইনাস এম, এক্স হচ্ছে 5,000 বিয়োগ 600। তাহলে এটা যোগ করলে কত হয়, এখানে 5,000 থেকে 600 বাদ দিলে থাকে হচ্ছে 30, 35, আচ্ছা এটা লিখি, 35,000 যোগ এখানে থাকে 4,400, তাহলে 39,400 টাকা হয় আমাদের জাতীয় আয়। ঠিক আছে, এইভাবে আমাদের জাতীয় আয়টা নির্ণয় করতে হবে, একেবারে গ নম্বর এরকম সিম্পলি আসবে। কিন্তু এই প্রশ্নে ঘতে দিয়ে দিয়েছে যে যদি সরকারি ব্যয় যদি 10,000-এর জায়গায় 15,000 হয়, 15,000 করা হলে জাতীয় আয় কী পরিবর্তন আসবে সেটা চিত্রের মাধ্যমে দেখাও। তাহলে এখন চিত্রের মাধ্যমে যখন দেখাতে বলবে
তখন দেখো চিত্র আঁকার কৌশল জাতীয় আয়ের, এখানে এই রেখার নাম 45 ডিগ্রিতে এগ্রিগেট সাপ্লাই কার্ভ, এই রেখার নাম হবে এএস, এখানে দিবা ওয়াই বা জাতীয় আয়, আর উপরে সি আই জি যা ইচ্ছা সেগুলো সব একবারই দিয়ে দিবা এইভাবে। তাহলে প্রথমে তোমার কি দিলে, এখানে 45 ডিগ্রির একটা চিহ্ন দিয়ে দিবা, এটা এগ্রিগেট সাপ্লাই ধরে নিবা বা সামগ্রিক যোগান রেখা। তাহলে আমরা জানি যে সামগ্রিক চাহিদার সামগ্রিক যোগান যেখানে ছেদ করে সেখানে ভারসাম্য নির্ধারিত হয়। তো এই রেখার নাম হচ্ছে এগ্রিগেট এক্সপেন্ডিচার, সামগ্রিক ব্যয় বা সামগ্রিক চাহিদা রেখা। তাহলে এইটা এডি ইকুয়াল টু সি প্লাস আই প্লাস জি প্লাস এক্স মাইনাস এম। তাহলে এখানে দেখো এগ্রিগেট ডিমান্ড আর সাপ্লাই এখানে সেট করেছে, ধরো এই বিন্দুতে এখানে আমার ভারসাম্য জাতীয় নির্ধারিত হয়েছিল 39,400 টাকা, ঠিক আছে, 20, 30, 39 না 49,400 ছিল, 49,400 টাকা। এখন আমাকে বলছে যে যদি 15,000 টাকা হয় 10-এর জায়গায়, তাহলে 10-এর জায়গায় 15,000 হলে জি আমরা এখানে ধরেছিলাম 10, এখন যদি এখানে 15 দিই তার মানে আগে যা ছিল তার থেকে জাস্ট 5,000 টাকা বেড়ে যাবে। তাহলে 5,000 টাকা যদি 49,400 সাথে যোগ করা হয় তাহলে কত হয়, 54,400। তার মানে জাতীয় আয় এইটার ডান দিকে সরে যাবে। তাহলে সি রেখাটা জাস্ট AD1 ইকুয়াল টু সি প্লাস আই প্লাস জি স্টার প্লাস এক্স মাইনাস এম। এখন এই যে যেখানে সেট করলো এটা মনে করো ই প্রাইম, এখানে তুমি জাস্ট বসাই দিবা 54,400। এখানে তোমাদের একটা জিনিস মনে রাখা দরকার যে এই দিকে আমার আসলে সি প্লাস আই প্লাস জি তিনটা জিনিস নিয়েছিলাম, এই জন্য লম্ব অক্ষে এখানে কোনো নাম দেওয়ার দরকার নেই, এগুলোর কোনো নাম হবে না। আর এখানে তুমি y1 y2 দিতে পারো অথবা সংখ্যা বসাতে পারো। এই চিত্র আঁকাতে গেলে যেমন আমরা প্রতি ঘর ঘর ধরে ধরে আগাই যে এই বিন্দুতে এই বিন্দু, এই বিন্দুতে এই বিন্দু, এইরকম এই অধ্যায়ের চিত্রে আঁকা লাগবে না, তুমি আন্দাজে এরকম চিত্র আঁকবা, সংখ্যাগুলো যেটা প্রয়োজন মতো, দুইটা সংখ্যা থাকলে দুইটা জাস্ট বসাই দিবা, এখানে কতটুকু গ্যাপ থাকলো কি না থাকলো এটা দেখার কোনো দরকার নেই। তাহলে এটার ঘ নম্বর প্রশ্নের অ্যান্সারটা এইভাবে তোমাকে চিত্র আঁকতে হবে, একেবারে সাইনগুলো এভাবে ব্যবহার করবা। তাহলে এইটা গেল একটা। এখন এরপরে কুমিল্লা বোর্ড 2022-এ একটা প্রশ্ন আসছে, যেখানে সি দেয়া আছে, আই দেয়া আছে, জি দেয়া আছে, এক্সএন দেয়া আছে। এক্সএন মানে হচ্ছে নেট এক্সপোর্ট, মানে রপ্তানি বিয়োগ আমদানি। তাহলে নেট এক্সপোর্ট মানে ওই দেশে আমদানির চেয়ে রপ্তানি বেশি ছিল 1,000, যেমন এই দেশে আমদানির চেয়ে রপ্তানি বেশি ছিল 4,400 কোটি টাকা। তাহলে এখানে জাস্ট এই কয়টা যোগ করলে আমার উত্তর বেড়ে যাচ্ছে 8, 5, 13, 13 আর 3, 16 আর 1,70,500 টাকা হবে এই দেশের জিডিপি। ওখানেও জি বাড়ানোর কথা বলা ছিল যে জি বাড়ালে কি পরিবর্তন হবে। এরপরে দেখো এইটা গেল এই দুইটা সাল। এখন এই যে দিনাজপুর বোর্ডে একটা প্রশ্ন আসছে, সেটা হচ্ছে দেখো এনএনপি দেয়া আছে, ডিসি দেয়া আছে, এক্স আর এম দেয়া আছে। এনএনপি মানে হচ্ছে নেট ন্যাশনাল প্রোডাক্ট। নেট ন্যাশনাল প্রোডাক্ট মানে আমাদের যে জিডিপি ছিল সেই জিডিপি থেকে অবচয়জনিত ক্ষয়ক্ষতি বাদ দিলে যেটা থাকে তাকে বলা হয় এনএনপি। অবচয়জনিত ক্ষয়ক্ষতি মানে মনে করো যে আমি এই বছর এটা কিনেছিলাম 100 টাকায়, পরের বছর এটা কিন্তু আর 100 টাকায় বিক্রি করতে পারবো না, ধরো এটা আমার এখন পরের বছর দাম হয়ে গেছে 60 টাকা, তাহলে ব্যবহারজনিত ক্ষয়ক্ষতিকে ডিসি বলা হয়, ডেপ্রিসিয়েশন কস্ট। এর আরেক নাম সিসিএ, ক্যাপিটাল কনজামশন অ্যালাউন্স। তাহলে আগের বছর জিডিপি ধরছিলাম 100, এই বছর 40 কম করে 60, তাহলে এই যে অবচয়জনিত ক্ষয়ক্ষতি এটা বাদ দেওয়ার পর যেটা থাকে তাকে বলা হয় এনএনপি। তাহলে এনএনপির সাথে ডিসি যোগ করলে কিন্তু জিডিপি পাওয়া যাবে। তাহলে আমাদের এই প্রশ্নটা আসছে জিডিপি এবং জিএনপি উভয় নির্ণয় করতে বলছে। গতে বলছে জিডিপি জিএনপি উভয় নির্ণয় করো। মূলত তোমার সূত্র দেখে মনে হচ্ছে যে এটা তো একই জিনিস, আসলে এটা একই জিনিস, জিডিপি জিএনপি নির্ণয় করার সূত্র একই। এই প্রশ্নটা আসলে ভুলভাবে করা হয়েছে, 19 সালে একটা ভুল প্রশ্ন ছিল, তো তারপরে সেই প্রশ্নটাই আবার রিপিট করেছে 22 সালে। তো এইরকম প্রশ্ন যদি এরকম ভুল আসে তাহলে আমাদের অ্যান্সারও ওইভাবেই তৈরি করে দিতে হবে, যদি পরীক্ষায় এসে যায় তাহলে তো আমাদের অ্যান্সারটা করাই লাগবে। তো এখানে জিডিপি জিএনপি আমরা এই সূত্র অনুসারেই তাহলে করে ফেলব। যখন আমরা জিএনপি করব তখন দেখো, অথবা যদি আমরা জিডিপি করি, জিডিপি করছি, জিডিপি করলে আমার এনএনপি যোগ ডিসি ইকুয়াল টু কত, 1000 আর 150, তাহলে 1150 কোটি টাকা।
আমরা কিন্তু জানি যে জিডিপিতেও আমাদের এক্সএন যোগ হয়, মানে এক্সপোর্ট ইম্পোর্ট জিডিপিরই অংশ। তারপরেও এখানে যেহেতু দুইটা আলাদা করে দিয়েছে, সুতরাং এখানে তোমার ট্রিক্সটা হবে জিডিপির ভিতরে এক্সপোর্ট ইম্পোর্ট ইনক্লুড করবা না, আর জিএনপির ভিতরে এক্সপোর্ট ইম্পোর্ট ইনক্লুড করবা। তার মানে জিডিপি নির্ণয় করতে গেলে জিডিপি হবে 1150 সেইটুকুই, আর এক্সএন যেটা এক্স মাইনাস এম এক্সপোর্ট মাইনাস ইম্পোর্ট এইটা জিএনপিতে যাবে। জিএনপি মানে হচ্ছে জিডিপি যোগ এক্সএন মানে নেট এক্সপোর্ট, এটা কত 1150 যোগ, তাহলে এটা 400 থেকে 200 বিয়োগ দিলে 200 ইকুয়াল টু 1350। ঠিক আছে, তাহলে আমাদের যদি এরকম জিডিপি জিএনপি আলাদা করে এইভাবে নির্ণয় করতে বলে একই রকম তথ্য দিয়ে, তাহলে আমরা তখন জিডিপিতে জাস্ট একটা জিনিস বাদ দিব, সেটা হচ্ছে এক্সপোর্ট ইম্পোর্ট ইনক্লুড করব না, আর জিএনপিতে ওইটা ইনক্লুড হবে। আচ্ছা, এই টাইপের প্রশ্নই আসতে পারে। শুধু আরেকটা জিনিস জেনে রাখা ভালো, সেটা হচ্ছে মাঝে মাঝে তোমার সৃজনশীলের ভিতরে গল্প আকারে উল্লেখ করে দেয় যে জিডিপির ভিতরে কোন কোন জিনিসগুলো অন্তর্ভুক্ত হবে না। তাহলে আমি কিন্তু আগেই বলেছি যে জিডিপির ভিতরে কোনগুলো অন্তর্ভুক্ত হবে না, যে আমার দেশের যারা বাইরে থাকে, বিদেশে যারা থাকে তাদের যে আয়টা রেমিটেন্স হিসেবে ঢুকছে, সেই জিনিসটা আমাদের জিডিপির ভিতরে অন্তর্ভুক্ত হবে না। ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে, তাহলে আজকের মতো এ পর্যন্ত।